নমস্কার বন্ধু। আগামী 20শে এপ্রিল 2025 পশ্চিমবঙ্গের বিভিন্ন শ্রমিক সংগঠনের ডাকে যে ব্রিগেড হবে, সেই ব্রিগেডের আগে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক যুব ফেডারেশন DYFI এর সভানেত্রী মীনাক্ষী মুখার্জির যে সাংবাদিক সম্মেলন চলছে, সেই সাংবাদিক সম্মেলনের কিছু অংশ আপনাদেরকে দেখাবো। তবে তার আগে অবশ্যই যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, তোমরা কিন্তু অবশ্যই যুব দপ্তরে উপস্থিত হয়েছেন। ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকেই আমরা নির্দিষ্ট কয়েকটা বিষয়ে আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের সাধারণ মানুষ এবং যুবদের মাঝখানে কয়েকটা কথা নিয়ে যেতে চাইছি। সেক্ষেত্রে আপনাদেরকে আমাদের এই কথা জানানো এবং আপনাদের সাহায্য, আপনাদের নিজেদের কাজের যা দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতার উপরে নির্ভর করেই আমরা আপনাদেরকে এই কথাগুলো জানাচ্ছি। আজকের আমাদের এই সাংবাদিক সম্মেলনে আমাদের রাজ্য সংগঠনের সভাপতি কমরেড ধ্রুবজ্যোতি সাহা উপস্থিত আছেন। আপনারা জানেন যে 20শে এপ্রিল শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং বস্তি সংগঠনের পক্ষ থেকে সমাবেশের ডাক দেওয়া হয়েছে। দুপুর 3টের সময় এই সমাবেশ। গোটা দেশের সাথে আমাদের রাজ্যের ছোট মাঝারি কারখানাগুলোর যা অবস্থা, রাষ্ট্রায়ত্ত শিল্প সংস্থাগুলোর যা অবস্থা, সেখানে প্রতিদিন সংগঠিত শ্রমিকের সংখ্যা কমে যাওয়া এবং অসংগঠিত শ্রমিকের সংখ্যা বেড়ে যাওয়া, এবং তাদেরকে সাধারণত কৃতদাসের মতোই ট্রিট করা হচ্ছে। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের কোনো কথাকেই রাজ্যের সরকার, দেশের সরকার পাত্তা দিচ্ছে না। যদিও সুপ্রিম কোর্ট এটা স্পষ্ট করে বলেছে স্থায়ী এবং ধারাবাহিক কাজে কোনো কন্ট্রাকচুয়াল নিয়োগ করা যাবে না, কিন্তু সেখানে 5,000, 10,000, 15,000 যা সুপ্রিম কোর্টের শ্রমের যা দাম, সেই দামকেও লঙ্ঘন করে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী, এবং শ্রমিকের যা নিয়ম আছে, তার যা মজুরির নিয়ম, তার যা কাজের নিরাপত্তা, ভবিষ্যতের সুরক্ষার নিয়ম, সেই সব কিছুকে। পশ্চিমবঙ্গে যে বিরাট একটা বাজার তৈরি হয়েছিল, যেখানে ক্রেতারা তাদের পছন্দ মতো জিনিস কিনতেন, পকেটে তার সংস্থান ছিল, সেই জায়গাতেও প্রতিদিন কমছে। পশ্চিমবঙ্গে বিধানসভাতে সংযুক্ত মোর্চার বিধায়ক যখন প্রশ্ন করলেন যে পরিযায়ী শ্রমিক কত, তো যা তথ্য দিলেন এবং বাস্তবে মলয় ঘটক যা তথ্য দিয়েছিলেন এবং বাস্তবে তার যা সংখ্যা, তাতে আকাশ পাতালের পার্থক্য। তার মানে সরকারের কাছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা, পরিযায়ী শ্রমিকের দুর্দশা, পরিযায়ী শ্রমিকের তাদের বেতন, তাদের টাকা পয়সার উপরে সরকারের যে একটা বিরাট অংশের রেভিনিউ জেনারেট হচ্ছে, সরকার সেটাকে এনজয় করছে, কিন্তু তাদের প্রতি দায়বদ্ধতা পালন করছে না। আমরা স্কুল, কলেজে, সার্ভিস সেক্টরে, পুলিশ থেকে শুরু করে সব জায়গাতে সরকারি নিয়োগের ক্ষেত্রে চরম দুর্নীতির সমস্ত রকম উদাহরণ আমরা দেখে ফেলেছি। সম্প্রতি 26,000-এর চাকরি বাতিল, প্রায় 26,000, এবং তাকে নিয়ে প্রত্যেকদিন রাস্তায় যা ঘটছে, পুরো বিষয়টা থেকে একটাই কথা স্পষ্ট যে আমরা যারা ডিওয়াইএফআই করি 15 থেকে 40 বছর বয়সে, গোটা রাজ্যে 22টা জেলা, 670টা লোকাল কমিটি, 4,000-এর বেশি ইউনিট কমিটি, আমরা যে সাধারণ যুবদেরকে সংগঠিত করতে চাই কাজের অধিকারের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে, আমাদের এই দাবি আরো প্রাসঙ্গিক এবং আরো প্রয়োজনীয়, এটা স্ট্যাবলিশ করছে। কারণ কাজের জায়গাতে যদি এই ধরনের দুর্নীতি এবং তাদের উপরে শোষণ চলে, তাহলে কারখানার গেটের বাইরে থেকে শুরু করে যারা কাজে নেই, গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে এই বেকারদের যে মজুদ বাহিনী সরকার তৈরি করছে এবং তাদেরকে সংগঠিত শ্রমিকের জায়গায় না নিয়ে গিয়ে তাদেরকে অসংগঠিত শ্রমিক করে রাখা, তাদেরকে ডেলি ওয়েজ লেবার করে রাখা, তাদেরকে
যেমন তেমন করে তাদের শ্রমকে লুট করে নিয়ে আসলে বেকারদেরকে বার্তা দিতে চাইছে এ রাজ্যের দেশের সরকার, করার আছে করো, নইলে পথ দেখো। এর বাইরে সরকারের পক্ষ থেকে কোনো বার্তা নেই। ক্ষেত মজুরদের তাদের মজুরি বৃদ্ধি নেই। পশ্চিমবঙ্গে কেন গোটা ভারতবর্ষে কৃষিতে কোনো লাভ নেই। যারা কৃষক তারা তাদের ফসলের উৎপাদিত যে দ্রব্য সেই ফসলের দাম তারা পাচ্ছে না। স্টোরেজের সমস্যা, সারের কালোবাজারি, তাদের যে ফলানো ফসল সেই ফসল সঠিক করে স্টোরেজে রেখে বাজারে নিয়ে যাওয়া, রেশনের মাধ্যমে বিক্রি করে, গোটা সিস্টেমটা কোলাপস করে গেছে সরকারের তত্ত্বাবধানে। বস্তিবাসী যারা আছে তারা তাদের ন্যূনতম জীবন ধারণের যা প্রয়োজন সেটুকুও পায় না। আর এই চারটা ক্ষেত্রেই যারা 15 থেকে 40 তারা চরম ভোগান্তির শিকার। ফলত আমরা 20 এপ্রিল ব্রিগেডের সমাবেশে আমরা যখন 2023-এর জানুয়ারি মাসের 24 জানুয়ারিতে আমরা যখন ব্রিগেড করি তখন আমরা এটাই বলেছিলাম যে ভুল এজেন্ডার বিরুদ্ধে মূল এজেন্ডাতেই ব্রিগেড হবে এবং ব্রিগেডে সকল অংশের মানুষ এসে নিজেদের রুটি রুজির লড়াইয়ে কথা বলবে। তাহলে ফিরে যখন ব্রিগেডের মাঠে এপ্রিলের 20 তারিখ ভুল এজেন্ডার বিরুদ্ধে মূল এজেন্ডাতে রুটি রুজির প্রশ্নে লড়াইটা ফিরে সংগঠিত হবে। ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এই গোটা ব্রিগেড সমাবেশে তারা তাদের সর্বোচ্চ এফোর্ট দিয়ে গোটা রাজ্যের খেটে খাওয়া মেহনতি মানুষ এবং তার সাথে সমস্ত অংশের যুবদেরকে এই ব্রিগেড সমাবেশে আসার আহ্বান জানাচ্ছি এবং সংগঠনগতভাবে আমাদের র্যাঙ্ক এন্ড ফাইলের সমস্ত কাঠামো এবং আমাদের কমরেডরা এই ব্রিগেডের সমাবেশকে সফল করার জন্য বিরাট লড়াইয়ে জয় পাওয়ার জন্য তারা রাস্তাতে ছিলেন এবং থাকবেন। এর পরবর্তীকালে যেটা আমাদের কথা যে দুর্নীতি হয়েছে ভারতবর্ষে, প্রচুর দুর্নীতি বিভিন্ন ক্ষেত্রে। পশ্চিমবঙ্গ তার মধ্যে এমন একটা রাজ্য যে দুর্নীতিকে দূরে রেখেছিল, কিন্তু 13 বছরে পশ্চিমবঙ্গ যেন কম্পিটিশনে নেমেছে যে দেখো আমি বাড়ছি মামি, আমার মতো তোমরা আর কেউ দুর্নীতি করতে পারবে না, কারো দম নাই। আর দুর্নীতি স্পন্সর্ড কে করবে? রাজ্যের সরকার। দুর্নীতির চক্রকে চালাবে রাজ্যের সরকার। গোটা পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশনে, স্টাফ সিলেকশন কমিশনে তার যা রিজিয়ন ভাগ ছিল, আমরাও যখন এসএসসি পরীক্ষা দিয়েছি তখনও ছিল নর্দার্ন জোন, ইস্টার্ন জোন, সেন্ট্রাল জোন, এই সব জোনকে তুলে দেওয়া হলো, নিয়ে একটা সেন্ট্রাল জোন করলো, আর এলএসটির জায়গায় করে দিল এসএলএসটি। পরীক্ষার জন্য নোটিফিকেশন তুমি জারি করলে, পরীক্ষার জন্য ফর্ম তুমি ইন্ট্রোডিউস করলে, পরীক্ষার ডেট, পরীক্ষার সিলেবাস, পরীক্ষার কোয়েশ্চেন পেপার, পরীক্ষার টাইম টেবিল নির্ঘণ্ট, কে খাতা দেখবে, কত নম্বরে পাস করবে, কবে ইন্টারভিউ হবে, কে আমার বাকি সার্টিফিকেট ভেরিফিকেশন করবে, কে কাউন্সিলিং করবে, কোথায় যাব, সব তুমি করবে। কিন্তু দুর্নীতি হলে তুমি বলবে যে আমি কিছু জানি না। এ হয় নাকি? সরকারি চাকরির পরীক্ষা ভাই, সরকার ঠিক করবে আমার এত ভ্যাকেন্সি আছে, ক্যাবিনেটের কাছে প্রস্তাব পাঠাবে, ক্যাবিনেটকে বলবে আমার এতগুলো লোক দরকার, তার জন্য আমাকে মাসে এত টাকা বেতন দিতে হবে। ক্যাবিনেট বসবে, ফিনান্সকে দায়িত্ব দেবে, ফিনান্স বলবে আমার কাছে এত পয়সা আছে, তোমার এত লোক দরকার, আমি তোমাকে এত লোক প্রোভাইড করতে পারবো, তুমি এত লোকের জন্য পরীক্ষা নাও। এর বাইরে তো কিছু নাই। তাহলে দুর্নীতিটা এলো কোথা থেকে? আজকে যোগ্য অযোগ্য মানে এই দুটো ওয়ার্ড উচ্চারণ করা পশ্চিমবঙ্গের মাটিতে সব থেকে বড় লজ্জাজনক। একটা কমিশন, একটা সরকার, একটা শিক্ষা দপ্তর, একটা স্বাস্থ্য দপ্তর, একটা দমকল, একটা পিএসসি, একটা কলেজ সার্ভিস কমিশন, একটা প্রাইমারি, একটা আপার প্রাইমারি, এমনকি 100 দিনের কাজে পর্যন্ত চাকরি তুমি দেবে। আর দুর্নীতি যখন হবে তখন তুমি বলবে যে আমি জানি না, তারপর তুমি বলবে যে যোগ্য এবং অযোগ্য। অযোগ্য মানে কি? তুমি বলবে অযোগ্য? তাহলে তোমার গার্ডস কেন নেই? কেন নেই সরকারের গার্ডস?
22 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিল, 21,74,000 ছেলে মেয়েকে তুমি ডিসকোয়ালিফাই করলে, তাহলে তোমার তো নিশ্চয়ই কোনো প্যারামিটার ছিল। 21,74,000 ডিসকোয়ালিফাই করার জন্য বা 21,74,000 এই ফেজে চাকরি না দেবার জন্য তোমার কাছে তো কোনো প্যারামিটার ছিল, যে প্যারামিটারের ভিত্তিতেই তো তুমি 26,000 চাকরি দিয়েছো। তাহলে 5টা পাতা প্রিন্ট আউট করে সুপ্রিম কোর্টের মুখে ছুড়ে মারতে পারছো না? কোথায় অসুবিধা? কিসের সমস্যা? তাহলে কয়েকটা টাকার লোভে গোটা পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদেরকে সরকার দেখিয়ে দিল যে তোমরা রাস্তায় বসে থাকো, আমি অযোগ্যদেরকে নিয়োগ করব। নইলে সরকারের মুখে যোগ্য অযোগ্য দুটো ভাগের কথা আসে কি করে? সরকারকে তো স্পষ্ট গার্ডস নিয়ে সাহসের সাথে শ্বেতপত্র জারি করে একটা যুদ্ধ করে দেওয়া উচিত ছিল। আজকে যারা সরকারে আছে তারা তো বিরাট বড় বড় নেতা নেত্রী। আজকে যারা সরকারে আছে তারা তো বিরাট বড় নেতা নেত্রী, তারা তো জলে আগুন লাগালো নেতা নেত্রী সব, তারা তো জলে আগুন লাগিয়ে দেয়। তাহলে তাদের মুখে অযোগ্য কথাটা উঠছে কেন? তারা কেন অযোগ্য বলবে? তার মানে অযোগ্য ছিল। আচ্ছা, এই সমস্ত যাদেরকে অযোগ্য বলে দেখে দিচ্ছেন, যাদেরকে অযোগ্য বলে দেখে দিচ্ছেন, এরা অযোগ্য হলো কি করে? আমি সাদা খাতা জমা দিলাম, তুমি আমাকে পাস করালে বলে তো আমি অযোগ্য? তুমি আমাকে ফেল করিয়ে দিতে পারতে তো। আমি পড়ে যাইনি, উত্তর দিতে পারিনি, সাদা খাতা জমা দিয়েছি, তুমি আমাকে একটা বড় 0 দিতে পারতে, আমি ফেল করে যেতাম, পরের বার আমি রেডি হতাম। তাই তো করেছি আমরা। আমি ঘুষ নিয়ে, টাকা নিয়ে, ব্যাগ ভর্তি টাকা নিয়ে আমি রাস্তায় ঘুরে বেড়াবো। কেউ যদি আমার টাকাটা নিয়ে আমাকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি না দেয়, আমি টাকাটা দিলাম কাকে? তাহলে টাকাটা নেবার লোক ছিল। তাহলে গোটা পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদেরকে পশ্চিমবঙ্গের রাজ্যের সরকার দেখিয়ে দিল যে মেধার জায়গা নেই। যারা যোগ্য তারা আজকে বিপদে পড়লেন, রাস্তায় বসতে বাধ্য হচ্ছেন, আন্দোলন করতে বাধ্য হচ্ছেন। আর আপনারা কি বলছেন? ভরসা রাখুন। পশ্চিমবঙ্গের মাটি থেকে আন্দোলন করবে কে করবে না, তার জন্য যারা